বিষয়টা হলো যে ডক্টর ইউনূস এখানে একটা প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং আপনি যে বিরাট প্রতারণা, ছোটবেলার সেই বিরাট প্রতারণা। হ্যাঁ, হ্যাঁ। মানে এই জায়গাটা আমরা আশা করি না যে আমাদের দেশের সরকার প্রধান প্রতারণার আশ্রয় নিয়ে জাতিসংঘে অংশগ্রহণ করবে তার প্রতিনিধি দলের কতিপয় সদস্য। আমি একটু ওই গণসংবর্ধনাটা আবার ফিরে যেতে চাই। আপনি যেটা বলছিলেন দ্যাট ওয়াজ এ ডিনার প্রোগ্রাম। ওখানে যারা পার্টিসিপেট করেছে তারা কি সবাই পয়সা দিয়ে পার্টিসিপেট করেছে? মানে নাকি আয়োজকরাই পে করেছে? বাংলাদেশ সরকার আয়োজন করেছেন ডিনার পার্টি, ইনভাইটেড গেস্ট অনলি, এবং আচ্ছা, সেটা ইয়েতেই হলো নাগরিক সম্বর্ধনা থাকে, স্টেজ থাকে, এবং সেখানে থিয়েটার স্টাইলে আপনি বসে থাকবেন, স্টেজ থেকে আপনি সম্বর্ধনা নিচ্ছেন। আমাদের পক্ষ থেকে কেউ কথা বলে সব সাধুবাদ জানায়, কাজের জন্য ধন্যবাদ জানায়, এমন প্রতিক্রিয়া জানায়। আর এটা ছিল যে ডক্টর ইউনূসের ডিনার পার্টি, এবং সেটার আয়োজক হলো বাংলাদেশের সরকার, এবং বাংলাদেশ সরকারের এক্সটেন্ডেড হ্যান্ড হলো এখানকার দূতাবাস বা যারা রয়েছে, তারা সিলেক্টিভ পার্সনদেরকে ইনভাইট করে নিয়ে এসেছেন ডিনার পার্টিতে। এবং এটা কোনো গণসম্বর্ধনা বা সম্বর্ধনা ছিল না, বাংলাদেশ সরকারের পয়সায় এখানকার ওনাদের যাদেরকে মনে করেছেন ইনভাইট করা প্রয়োজন তাদেরকে ইনভাইট করে ডিনার পার্টি দিয়েছে। দ্যাটস ইট। এটা এর চেয়ে সহজ ভাবে এটা অনেক বড় আলোচনা করা যায়, কিন্তু আমি বলবো যে এটাও আরেকটা প্রতারণা, অনেক বড় প্রতারণা বাংলাদেশের জনগণের প্রতি, আমেরিকান বাংলাদেশিদের প্রতিও। কারণ উনি যদি গণসম্বর্ধনা নিবেন তাহলে গণসম্বর্ধনার জন্য আমি আমি এইভাবে বলি, নিশ্চয়ই ওনার কিছু কিছু না কিছু সাপোর্টার আমেরিকাতে রয়ে গেছে, তাদেরকে দিয়ে গণসম্বর্ধনার আয়োজন করাতে পারতেন এবং বলতে পারতেন যে ইটস ওপেন টু অল। সেখানে সিকিউরিটির ব্যবস্থা রাখতে পারতেন, যেটা প্রতিটি সরকার প্রধানরাই করেছে, আয়োজন করেছে এই আওয়ামী লীগ। কিন্তু বলা হয়নি শুধু আওয়ামী লীগরা আসবেন, যে কেউ আসতে পারেন, এবং সেখানে ইনভাইটেশনের কোনো প্রয়োজন ছিল না, সেখানে সিকিউরিটি ছিল। আপনি যখন ওই সম্বর্ধনা স্থলে প্রবেশ করবেন, সেখানে আপনার ব্যাগ চেক হবে, আপনার আইডি প্রদর্শন করতে হবে, তারপর তারা আপনাকে ঢুকতে দেবে সেখানে। সেই ধরনের তো কিছু ছিল না, এটা ছিল আবারও একটি জাস্ট প্রাইভেট ডিনার পার্টি অর্গানাইজড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। আচ্ছা। আমরা ওখানে মঞ্চে পিটার হাসকেও দেখেছি, ইফ জি, আই এম নট রং। জি, হি অ্যাটেন্ডেড দ্যাট। জি, জি। সেটা নিয়ে তো আমরা আরো আলাপ করতে পারি যে এটাও কূটনৈতিক যে থাকে, ধারা থাকে, কূটনৈতিক যে চাল চলন থাকে, সেখানে একটি দেশের যখন আমি বা আপনি যে কেউ রাষ্ট্রদূত হয়ে কাজ করেন, এবং সেখানে আবার সেই দেশে সবচেয়ে সেন্সিটিভ ব্যবসার বিষয়টার একটি প্রধান হয়ে আপনি যখন চাকরি ছেড়ে দিয়ে সেখানে যোগদান করবেন, এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। কারণ তার অনেক ইনফ্লুয়েন্স সেখানে থাকে, অনেক যোগাযোগ সেখানে থাকে। অতএব যে মার্কেট ইকোনমির কথা বলা হয়, সেটার সুস্পষ্ট লঙ্ঘন এখানে। এবং বর্তমান সরকারের সাথে প্রতিদিন দেখা যাচ্ছে অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মতন উনি সমস্ত জায়গায় উপস্থিত থাকেন। আচ্ছা। তার মানে যদি সামারাইজ করি, আমরা সময়ের শেষ দিকে আসছি। তার মানে এইটা বলা যায় যে একটি ব্যর্থ সফর। একটা শোনা যায় যে প্রায় ৭০০ কোটি টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করা হয়েছে এই সফরটার জন্য। তার একটা বড় অংশ ছিল লবিস্ট ফার্মকে দেওয়া হয়েছে, যাতে এই বিশ্ব নেতা এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কিছু মিটিং হয়। বিশ্ব নেতাদের নাম করে তিনি যাদের সাথে মিটিং করেছেন সেগুলো খুবই অনুল্লেখিত মানে দেশ আর কি। সেটা মানে এটা নিয়েও একটু যদি বলেন আর কি, যে বিশ্ব নেতারা তার হোটেলে গিয়ে তার সাথে দেখা করেছে। এইভাবে শুরু করি। প্রথম বলি যে গতবার উনি যখন এসেছিলেন তখন এখানে বিষয়টা হলো যে ইউফোরিয়া নিয়ে এসেছিলেন, যে উনি আমেরিকার হয়ে একটি দেশ দখল করেছেন, এবং সাইড লাইনে আপনি দেখবেন শিশুর মতন আদর করে দিয়েছিলেন বাইডেন ওনাকে, একদম এরকম গলায় হাত দিয়ে। যদিও ওনাদের সাথে
দ্বিপাক্ষিক কোনো মিটিং এর সম্ভাবনা নেই, কারণ সেটা তো কূটনৈতিক ভাবে অনেক স্পর্শকাতর বিষয়, যে কাকে সম্মান দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে না। আচ্ছা, যেই কথাটা আরেকটা বিষয় বলতে চাই, উনি সেদিন গতবার নিউ ইয়র্ক টাইমস এর অফিসে চলে যান নিজের গাড়ি বহর নিয়ে ইন্টারভিউ দিতে। সেটা ওনার আয়োজন ছিল, যে উনি তো ইতিমধ্যে বাংলাদেশ দখল করেছেন, কিন্তু বিশ্ব মিডিয়া তখনও জানে না যে এই লোকের রিয়েল চরিত্রটা কি। এবং উনি যাওয়াতে তখন তারা তাদের হেডকোয়ার্টারে এই সুযোগটা দেন, এবং সেখানে আপনারা সুস্পষ্ট আমাদের মনে আছে যে সাংবাদিক তাকে বারবার একটা প্রশ্ন ৩ বার রিপিট করাতেও এই মনস্টার মিথ্যা কথা বলেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন সেই সাংবাদিক যে আমরা জানি বাংলাদেশে মব কিলিং হচ্ছে। উনি বলছে মিথ্যাচার। তারপরে আবার বলছে আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে বাংলাদেশে মব তৈরি করে মানুষ হত্যা করা হচ্ছে। উনি বলছে না, সব প্রপাগান্ডা। ফাইনাল বলছে, উনি আবার রিপিট করে বললেন যে আমাদের কাছে এমন এভিডেন্স রয়েছে যা আসলে কিলিং হচ্ছে, আপনি কি ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে? তো উনি আবার ওইটাকে অস্বীকার করেছেন। কিন্তু আমি কথাগুলো কেন বললাম, জাতিসংঘের এই অধিবেশন চলাকালীন সময়ে আমার দেখা মতে দ্য নিউ ইয়র্ক টাইম তো নয়, এমনকি ওয়াশিংটন পোস্ট, ভয়েস অব আমেরিকা, ওয়ারবার কেউ ওনার সাক্ষাৎকার নেয়নি, কোনো মাধ্যম নেয়নি। যে মাধ্যমে উনি আজকে কথা বলেছেন সেটা খুবই অপরিচিত, এবং আপনারাই জানেন আমি এটা নিয়ে আর মতামত করব না। ওনার হোটেলে গিয়ে যারা দেখা করেছেন, আমি আমি তো নিজেই উনাদের সম্বন্ধে নাম জানি না, ওনাদের ব্যাকগ্রাউন্ড, মানে আমি বলবো যে কোন ইনফ্লুয়েন্সহীন বিশ্ব নেতা বহু রয়েছে। বিশ্ব নেতা বলতে একটি যেমন ডক্টর ইউনূস, আর আমি বাংলাদেশের মানুষের কষ্ট হবে, কিন্তু আমি দেখতে চাই যে আগামী 12 মাস যদি ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে, তাহলে বিশ্বের কোন নেতাই আর ওনার সাথে দেখা করবে না। কারণ ইতিমধ্যে বিশ্ব নেতারা জেনে গেছেন যে উনি শুধুই নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আর বাংলাদেশকে একটা মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র মেবি গুড, আমি বলছি একটি জঙ্গিবাদ উর্বর ভূমি ছাড়া তৈরি করার প্রচেষ্টা ছাড়া তো উনি আর কিছু করেননি। আরো একটি বিষয়, সেটা হলো যে উনি এখানে নিয়ে এসেছেন সরকার আসবে, সরকার একটি রাষ্ট্রকে তারা রিপ্রেজেন্ট করে, সরকার মাঝে যারা আছে, এই যে বিএনপি, জামাত এবং এনসিপি, যে এনসিপি এখনো রেজিস্টার্ড না, তাদের সদস্য সংখ্যা দিন দিন, আগে যদি 1000 থেকে থাকে, আজকে আপনি খরচ করে দেখবেন তাদের সদস্য সংখ্যা এখন 300। সেই ধরনের তিনটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে এসে উনি বলছেন নিরপেক্ষ নির্বাচন আমি দেব, বা নিরপেক্ষ। এটা কিভাবে সম্ভব? উনি স্টেজে একটা প্রাইভেট একটা অনুষ্ঠানে স্টেজে এই যারা এবং আক্তারকে তুলে দেখাচ্ছেন যে এরা হলো বাংলাদেশের এই পরিবর্তন এনেছে। তাহলে ওদের তো একটা রাজনৈতিক দল রয়েছে, সেই দলকে যদি বর্তমান সরকার, কোন সরকারের প্রধান এরকম ভাবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন, তার অর্থ কি? নির্বাচনে নিশ্চয়ই ওনাদের পক্ষে যাবে এই সরকার, অতএব এটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি ইনক্লুসিভ নির্বাচন যদি বাংলাদেশে দিতে হয়, তাহলে ওনাকে এই সকল বাহানা ত্যাগ করে ওনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের সংবিধান অনুসারে, যে সংবিধানের যেটা বাতিল হয়েছিল সেটা আবার বাতিল করে এমন করা হয়েছে যে বর্তমানে বাংলাদেশে কোনো বাধা নেই একটি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে। অতএব নির্বাচন দিতে হলে সেই পথেই যেতে হবে। আর নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দেওয়া হয়, তাহলে ইতিমধ্যে যেই কথাটা আমি এই আপনার প্রশ্নের উত্তরে একটু বেশি করে বললাম, সেটা হলো যে ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে নির্বাচন হলে আমরা দেখতে পাচ্ছি সকল সুযোগ পাবে। প্রথম পাবে এনসিপি, দ্বিতীয়ত জামাতে ইসলামী, আর বিরোধী দলে বসানোর চেষ্টা করা হবে বিএনপি কে। আর এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিকভাবে উনি যে লবি করার জন্য এসেছিলেন, সেটা আমি মনে করি ফিয়াস্কো, কোনো কাজই হয়নি। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখেছিলাম একটা ছবি, কিন্তু আর কোনো কার্যক্রম আমি দেখিনি কোনো ধরনের প্রভাবশালী রাষ্ট্রের
প্রধানের সাথে উনি দ্বিপাক্ষিক আলাপ করছেন, বাংলাদেশের ইনভেস্টমেন্টের কথা বলছেন, এই বলছে, কিছুই হয়নি। অতএব ডেফিনেটলি এটা একটা ফেলিওর, এবং উনি যদি আগামী বছর আবার আসার চেষ্টা করেন, তাহলে বুঝতেই হবে যে ইতিমধ্যে এটা আরো কমে যাবে, মানে ডক্টর ইউনূসের সাথে হয়তো বা অনেকে দেখাই করবেন না। আমেরিকান কোনো মিডিয়া কোনো ইন্টারেস্ট দেখায়নি ওনার সাথে কথা বলা। হ্যাঁ, যেটা বললেন যে জেটিও মেহেদী হাসান, ওইটা একটা আমি ওদের ওয়েবসাইটে গিয়েছিলাম। ওটা একটা প্রায় 5.5 মিলিয়ন ওদের সাবস্ক্রাইবার আছে, বাট ওটা একটা অল্টারনেট মিডিয়া, দ্যাটস নট এ মেইন স্ট্রিম মিডিয়া। তো এবং সো ওইখানেও সেই ইন্টারভিউ নিয়ে আজকে আর কথা বলছি না, কারণ ওইটা আরেকটা, ওই ইন্টারভিউটাও একটা খুব ইন্টারেস্টিং, মানে ওইটা নিয়েও অনেক আলোচনা করা যায়। তো আমরা যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমার কাছে একটা খবর আছে যে ইনফর্মালি এই যে ডক্টর খলিলুর রহমান, তার একটা কানেকশন আছে এইসব নিয়ে, তারা একটা ইনফর্মাল মিটিং করেছিল আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের কারোর সাথে, অফিসিয়াল না, এবং সেখান থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইউনূস শুড গো ফর অ্যান ইনক্লুসিভ ইলেকশন। আমি যেটা আমার কাছে জেনেছে যে আমেরিকা এখন, আমার কাছে মনে হচ্ছে আমেরিকা বোধহয় বাংলাদেশ প্রশ্নে কিছুটা দ্বিধা বিভক্ত কিনা, কারণ একদিকে তারা ইউনূসকে নাচাচ্ছে, তাদের আর্মি পাঠাচ্ছে, যা ইচ্ছে তাই করছে, আবার আরেকদিকে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরকম কোনো ইনফরমেশন আপনার কাছে আছে কিনা? আমি আমি যেটার জন্য আসলে অপেক্ষা করছি সেটা হলো যে এই শব্দটা ইনক্লুসিভটা ফিরে আসে কিনা। কারণ গত 10 বছর আমেরিকা কিন্তু সবসময়, গত 2টি নির্বাচনের আগে আমেরিকা কিন্তু বারবার বলেছে বাংলাদেশে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাই। কিন্তু গত মাসে বা চার্লস দ্য এফিয়ার্স যখন বলছিলেন, তখন উনি কিন্তু ইনক্লুসিভ শব্দটা প্রয়োগ করেননি। এবং গতকালকে আমার মনে হচ্ছে বাংলাদেশের অন্য একটি প্রভাবশালী রাষ্ট্রের কোনো কূটনৈতিক এই ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেননি। সেটা নিয়ে যখন সাংবাদিকরা বারবার প্রশ্ন করছিলেন, উনি আর উত্তর না দিয়ে ফিরে যান। অতএব ইনক্লুসিভ শব্দটা আনঅফিশিয়ালি বলা হয়েছে কিনা, সেটা যেটা আপনি বললেন, এটা হতে পারে, খুবই হতে পারে, কিন্তু অফিসিয়ালি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের মুখ থেকে অথবা হোয়াইট হাউসের মুখপাত্রের মুখ থেকে আমি বের করার চেষ্টা করছি। যদি ইনক্লুসিভ শব্দটা তারা অফিসিয়ালি বলে, অবশ্যই যদি ইন্টারনালি এই ডিসিশন ইতিমধ্যে তাদের হয়ে থাকে, সেটা অচিরেই প্রকাশ পাবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বুঝে ফেলেছে যে বাংলাদেশটা মধ্যপ্রাচ্যীয় দেশের মানুষের যে চেতনা, যে আবহাওয়ার মানুষ, সেটা এবং বাংলাদেশের মানুষের মৌলিক একটা তফাৎ হলো এই, যে বাংলাদেশের মানুষ কখনোই মাথা নোয়ায় না, যত অত্যাচার হোক, যত কিছু হোক। অতএব সেখানে বাংলাদেশে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে, মানে যদি কম বলেন, খুব কনজারভেটিভলি বলেন, তাহলেও 33% মানুষের সাপোর্ট তারা সব সময় রিজার্ভ রাখে। আর আপনি যদি সুইং ভোটকে তা অ্যাড করেন, সেটা অনেক সময় 45 এর উপরে চলে যায়। তবে এত বড় জনগোষ্ঠীর এত বড় একটি অংশকে বাদ রেখে নির্বাচন করাতে পারবেন, কিন্তু টিকিয়ে রাখা বাংলাদেশের মাটিতে কঠিন, এই তথ্য তারা জানেন। অতএব তারা ইনক্লুসিভ নির্বাচন চাবেন, এটাই স্বাভাবিক এবং এটাই ঘটছে বলে আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। জি, আমি জাস্ট শেষ করব। গতকাল আমরা কয়েকজন আমাদের একজন অস্ট্রেলিয়ান মিনিস্টারের কাছে গিয়েছিলাম। তো আমরা অনেকক্ষণ তার সাথে কথা বলেছি। তো সেইখানে যেটা হয়েছে যে তিনি আমাদের একটি কাগজ থেকে পড়ে দেখালেন যে বাংলাদেশে জাতিসংঘ এবং বিদেশি দূতাবাস আছে, তারা একটা ওয়ার্কিং পেপারের মতো করেছে, যেখানে বলা হচ্ছে যে ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন। তারা ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেনি, কিন্তু আমরা বলেছি যে পার্টিসিপেটরি শব্দটার চাইতে ইনক্লুসিভ শব্দটা শুড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো আমাদের মিনিস্টার, হি টুক এ নোট অফ ইট অ্যান্ড হি অ্যাগ্রিড যে পার্টিসিপেটরি শব্দটা আসলে ওয়েক। পার্টিসিপেটরি যে ব্যাখ্যাটা ইউএন রিপ্রেজেন্টেটিভ ঢাকায় দিয়েছিলেন, সেটা হলো যে সবাই ভোট দিচ্ছে কিনা। তাহলে তো শেখ হাসিনার আমলে সবাই ভোটিং রাইটসটা ছিল। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স ইউ আর নাও টকিং অফ? তো যাই হোক, আমরা আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি যে আপনি ব্যস্ত, আপনি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে এসেছেন এবং সেই সময় আমরা আপনার কাছ থেকে সময় নিলাম। প্রিয় দর্শক, আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি
বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, এবং আমরা যখন দেশে থাকতাম আমরা সব ধর্মের বন্ধু বান্ধব মিলে ঈদের মতো উৎসব পালন করেছি, আবার শারদীয় শুভেচ্ছা পূজাও আমরা পালন করেছি একসাথে। তো আজকে এই সপ্তাহের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত 8টায়। ডায়েরিতে টুকে রাখবেন মিল্টন মিল্টন ভাই, টাইম। আমি একটু জাম্প করি। হ্যাঁ, আমি এবং আমার স্ত্রী আজকে এখানে ডাইভার্সিটি প্লাজায় এই দুর্গাপূজায় অংশগ্রহণ করার জন্য থেকে গেলাম, এবং আমাদের আচ্ছা। পরিবারের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা সকলকে। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমরা ছোটবেলার কথা খুব মনে পড়ে, যে মানে সবাই মিলে সব উৎসব একসাথে পালন করতাম বন্ধু।